আমাদের ডেফিনেশন অনুযায়ী এটাকে আমরা বলতেছিলাম ফাইনাল প্রোডাক্ট। বি আর ডি এই দুইটা হচ্ছে এর র মেটেরিয়ালস গুলো হচ্ছে পারচেসড আইটেম। আর সি যে ইউনিটটা আছে, সি ইউনিটটাকে আমরা বলতে পারি একটা ইন্টারমিডিয়েট আইটেম। আর বি আর সি দুইটাকে অ্যাসেম্বলি করে এ তৈরি করা। একটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে, রিকোয়ারমেন্টটা হচ্ছে যে এখানে রিকোয়ারমেন্ট গুলো বলা আছে, যদি খাতায় একটু নোট রাখো পরের পেজটা বুঝতে সুবিধা হবে। দেখো রিকোয়ারমেন্ট হচ্ছে উইক 1 2 3 4 5 6 7 8 8টা উইকের রিকোয়ারমেন্ট দেওয়া আছে। উইক 2 তে হচ্ছে 100, উইক 6 এ হচ্ছে 120, উইক 4 এ হচ্ছে 120, উইক 6 এ হচ্ছে 180, সরি 200 স্যার উইক 4 এ। উইক 4 এ হচ্ছে 200, উইক 6 এ হচ্ছে 120, উইক 180, উইক 7 হচ্ছে 180, আর উইক 8 এ হচ্ছে 60। এটা হচ্ছে প্রোডাক্ট এ এর রিকোয়ারমেন্ট। এখন বাকি ইউনিট গুলার রিকোয়ারমেন্ট কি হবে দেখো, একটা বি এর পরে ব্র্যাকেট হচ্ছে 1, তাহলে এ যতগুলো লাগবে বি ঠিক ততগুলো লাগবে। বি এর পরে ব্র্যাকেটে হচ্ছে 1, তাহলে এ, আচ্ছা এইটা দেখো এখানে কি বলছে, এ কলস ফর অ্যাসেম্বলি ডিপার্টমেন্ট টু দা বিগিন ফাইনাল অ্যাসেম্বলি। তাহলে এখানে কিন্তু এর অ্যাসেম্বলি স্টার্ট, এই যে যে উইক গুলার রিকোয়ারমেন্ট বলা আছে এই উইকে কিন্তু ডেলিভারি হবে না, এই উইকে কিন্তু অ্যাসেম্বলি স্টার্ট হবে। এটা ডেলিভারি হবে, দেখো এর লিড টাইম দেওয়া আছে 2 উইকস, যে এর লিড টাইম দেওয়া আছে 2 উইকস। এখানে যে যখন অ্যাসেম্বলি হবে এই অ্যাসেম্বলি হওয়ার 2 উইকস পরে যে ডেলিভারি হবে। খেয়াল করো এখানে লেখাটা একদম উপরের যে অ্যাসেম্বলি ডিপার্টমেন্ট, এই যে MPS quantity material production scheduling start quantities for a product A calls for assembly department to begin final assembly। এটা কিন্তু এন্ড না, অ্যাসেম্বলি স্টার্ট হবে এই তারিখগুলোতে, এই উইকগুলোতে। আচ্ছা এখন তাহলে বি এর রিকোয়ারমেন্ট দেখো, বি এর রিকোয়ারমেন্ট যদি আমরা বলি, এ তৈরি করার জন্য এর এই সময় অ্যাসেম্বলি স্টার্ট করার জন্য বি যদি ফাইনাল ডেলিভারির জন্য রেডি থাকে বা বি যদি ডেলিভার্ড হয়, শুধু তখনই আমরা এর অ্যাসেম্বলি গুলো এই সময় স্টার্ট করতে পারবো। তাহলে আমরা এটাকে বলতে পারি বি এর জন্য এটা হচ্ছে ডেলিভারি এন্ড, ডেলিভারি এন্ড কখন হবে, 1 ইউনিট করে যেহেতু লাগে, তাহলে যদি এই উইক 2 তে 100 ইউনিট ডেলিভারি এন্ড হয় তাহলেই অ্যাসেম্বলি স্টার্ট করা যাবে। মানে অ্যাজ সেম অ্যাজ এ এর রিকোয়ারমেন্ট, বাট এ এর প্রোডাকশন স্টার্ট হবে আর বি এর ডেলিভারি ক্লোজ হলেই তো প্রোডাকশন স্টার্ট হতে পারবে। সি এর ক্ষেত্রেও দেখো, সি এর ক্ষেত্রে ব্র্যাকেটে আছে 2, বি আর সি অ্যাভেলেবেল থাকলে তো এ তৈরি করা যাবে। তাহলে একই সময় সিও বি যখন অ্যাভেলেবেল থাকবে, সিও ঠিক একই সময় অ্যাভেলেবেল থাকবে, বাট 2 টাইমস বেশি থাকতে হবে। এ যে যে যতগুলো লাগবে সি লাগবে, তার ব্র্যাকেটে যেহেতু 2 আছে, একটা ইউনিট এ তৈরি করার জন্য 2টা ইউনিট সি লাগে। তাহলে 100 এর জন্য 200 লাগবে, 200 এর জন্য 400 লাগবে, 120 এর জন্য 240 লাগবে, 180 এর জন্য 360 লাগবে, 60 এর জন্য 120 লাগবে। এটা হচ্ছে সি এর রিকোয়ারমেন্ট। সি এর ক্ষেত্রে এটা হচ্ছে ডেলিভারি এন্ড। এখন ডি এর ক্ষেত্রে দেখো, ডি এর পরে ব্র্যাকেটে একটা, মানে সি একটা ইউনিট তৈরি করতে ডি একটা ইউনিট লাগে। তাহলে ডেলিভারি ডি এর ডেলিভারি এন্ড
এখন কি করতে হবে, সি এর যতগুলো ইউনিট লাগবে ততগুলো ইউনিটই ডি এর ক্ষেত্রে লাগবে। এখন এখানে একটা কথা, সেটা হচ্ছে যে সি এর লিড টাইম দেখো 2 উইকস। এই যে এক ইউনিট ডি থেকে সি তৈরি করতে, এক ইউনিট ডি থেকে এক ইউনিট সি তৈরি করতে লিড টাইম হচ্ছে 2 উইকস। তাহলে সি যদি এই সময় ডেলিভারি করতে চাই, ডি কে মিনিমাম তার 2 সপ্তাহ আগে অ্যাভেলেবেল থাকতে হবে। ক্লিয়ার হচ্ছে কিনা? সি এর লিড টাইম হচ্ছে 2 উইকস, তাহলে ডি থেকে এক ইউনিট ডি থেকে এক ইউনিট সি যে তৈরি করব, এই সময়টা লাগবে হচ্ছে 2 উইকস। যেহেতু 2 উইকস সময় লাগবে, তাহলে সি যদি ওই সময় ডেলিভারি ক্লোজ করতে চাই, ডি অন হ্যান্ডে লাগবে মিনিমাম আরো 2 উইকস আগে। যেহেতু ডি এর পর ব্র্যাকেটে একটা, তাহলে ওই সেম কোয়ান্টিটি লাগবে বাট 2 উইকস আগে লাগবে। আচ্ছা, তাহলে 200 এর 2 উইকস আগে 1 উইক 1, তার আগে হচ্ছে উইক 0। তাহলে এটা তো আমরা এখানে স্টার্ট করতেছি হচ্ছে 1 থেকে 8 ইউনিট পর্যন্ত, মানে এই নেক্সট 8 উইকস এর কথা। তাহলে -1 উইক তো আর হতে পারে না, এই কারণে এটা আমরা কনসিডারে আনতেছি না। এই 200 এর প্ল্যানটা আমাকে তার আগের উইক পর্যন্ত যখন প্ল্যান করছি তখনই আমাকে এই প্ল্যানটা করতে হয়েছে। তাহলে 400 এর 2 সপ্তাহ আগে যদি হয়, তাহলে উইক 4 এ দরকার ছিল, তাহলে উইক 2 তেই ডি দরকার হবে। ডি এর ডেলিভারি ক্লোজ করতে হবে 400। উইক 6 এ 240 দরকার, তাহলে তার 2 উইকস আগে এখানে লাগবে 240, এখানে লাগবে 360, এখানে লাগবে হচ্ছে 120। এই রিকোয়ারমেন্টটা তাহলে ক্লিয়ার হয়েছে কিনা? কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞাসা করতে পারো। স্যার ডি এর প্ল্যানটা আবার যদি একটু বলতেন। স্যার এখানে আমরা ধরে নিছি যে আমাদের এই নেক্সট 8 উইকের আগে যেটা আছে ওইটা অন শিডিউল আমার হাতে আছে, এটা ধরে নিতেছি আমরা এখানে। হ্যাঁ, মানে 8 উইকস এর, এখন আমাকে নেক্সট 8 উইকের প্ল্যান করতে বলছে। তাহলে ধরো আমরা উইক 1 থেকে 8 পর্যন্ত প্ল্যান করতেছি। এই যে 200, এই 200 যেটা মানে ডি এর ক্ষেত্রে 200 যে ইউনিটটা লাগতো, সেটা তো এই রিকোয়ারমেন্টটা কিন্তু কখন -1 উইকের, মানে এটা কিন্তু আগেরই রিকোয়ারমেন্ট। আমরা ক্যালকুলেশনে যখন করব, এটা তো কন্টিনিউয়াস ভাবে প্ল্যান হইতেই থাকে। মানে আমরা জাস্ট, তুমি এখানে বলতে পারো যে ঠিক আছে -1 উইকে 200 লাগবে, কিন্তু তোমাকে প্ল্যান দেখাইতে বলছে 1 থেকে 8 উইক পর্যন্ত। তো ওইটা -1 উইকে দেখাইলো তোমার আলটিমেটলি প্ল্যানে আসতেছে না, কারণ তোমার তো প্ল্যান করতে ওইটা বলছে। আমরা ধরে নিতেছি যে ওইটা অন শিডিউল আগেই আছে, হ্যাঁ হ্যাঁ, আগে শিডিউল আগেই আগেই করা। স্কেডিউল করা হয়েছে। জি স্যার। আচ্ছা, আবার যেটা এক্সপ্লেন করতে বলছো ডি এর ব্যাপারটা, এই যে এ আর ডি, মানে এর ক্ষেত্রে কেন এরকম করলাম না? যদি এরকম হইতো, আহ, এই যে এটা যদি এরকম বলতো যে এ অ্যাসেম্বলি স্টার্ট না করে এই যে ফাইনাল অ্যাসেম্বলি বিগিন, এইটা না বলে যদি এ বলতো ডেলিভারি করবে, এ এই উইক গুলাতে ডেলিভারি করবে, যদি এরকম হইতো অ্যাসেম্বলি স্টার্ট না হয় এটা যদি ডেলিভারি হইতো, তাহলে বি আর সিও এই যে এ এরও লিড টাইম দেখো 2 উইকস, তাহলে বি আর সিও 2 উইকস করে আগে লাগতো। এখন ক্লিয়ার করতে পারতেছি কিনা? যে এই কারণেই এর ব্যাপারটা ভালো করে এভাবে বললাম যে এ কিন্তু এই সময় ডেলিভারি না, এর হচ্ছে অ্যাসেম্বলি স্টার্ট হবে। অ্যাসেম্বলি স্টার্ট করার জন্য বি আর সি অ্যাভেলেবেল থাকলেই আমি অ্যাসেম্বলি করতে পারবো। এই কারণে যখন এর অ্যাসেম্বলি স্টার্ট হবে তখন বি আর সি এর ডেলিভারি এন্ড থাকলেই এনাফ। কিন্তু যদি এরকম বলতো যে তখন কাস্টমারকে এ ডেলিভারি করতে হবে এই উইকগুলোতে এত পরিমাণ, তখন কিন্তু এর যে লিড টাইম, মানে অ্যাসেম্বলি করতে যে 2 সপ্তাহ লাগবে, তাহলে ওই অ্যাসেম্বলি টাইমটা আগে আমার বিআরসি এর রিকোয়ারমেন্ট দরকার থাকতো। আচ্ছা, ডি এর ক্ষেত্রে যেটা বলছি যে সি এর পরে, ডি এর পরে ব্র্যাকেটে 1, দ্যাট মিন্স 1 ইউনিট সি এর জন্য 1 ইউনিট ডি লাগে। এই কারণে সি এর রিকোয়ারমেন্ট যা হবে ডি এর রিকোয়ারমেন্ট তাই হবে। তাহলে এই যে 200, তার আগে 200 ছিল, 400 এর জন্য 400, 240 এর জন্য 240, 360 এর জন্য 360, 120 এর জন্য 120। তাহলে রিকোয়ারমেন্ট গুলো সেম। এখন সি তৈরি করতে, এই যে সি তৈরি করতে কিন্তু অন্য কোনো প্রোডাক্ট লাগে না, জাস্ট ডি লাগে। ডিটাকেই প্রসেসিং করে সি প্রোডাক্টটাকে তৈরি করা হয়। আর ডি প্রসেসিং করে সি প্রোডাক্টটা তৈরি করার জন্য 2 উইকস লিড টাইম লাগে। তার মানে এই প্রসেসিং টাইম যে 2 উইকস, সি যখন ডেলিভারি করতে হবে তার 2 উইকস আগে যদি ডি আমার অ্যাভেলেবেল থাকে, তখনই আমি 2 উইক ধরে প্রসেসিং করে ডিটাকে কনভার্ট করতে পারবো সিতে। এই কারণে কোয়ান্টিটি সেম লাগলেও
ডিটা ডেলিভারি করতে হবে তার 2x করে আগে, এই কারণে আমরা 2x করে রিকোয়ারমেন্টটাকে পিছিয়ে দিছি। এখন দেখো পরের টেবিলটা হচ্ছে কোশ্চেনের ভিতরে ইনক্লুডেড। একটা হচ্ছে যে বি এরটাই আগে দেখি। বি এর সিস্টেমটা বলা আছে পিরিয়ডিক অর্ডার কোয়ান্টিটি। বি এর সিস্টেমটা হচ্ছে পিরিয়ডিক অর্ডার কোয়ান্টিটি, পি ইকুয়াল টু 3, মানে 3 উইকস পর পর আমার অর্ডার করা যাবে। লিড টাইম হচ্ছে 1 উইক, এই যে এখানেও ছিল লিড টাইম হচ্ছে 1 উইক, এই যে লিড টাইম হচ্ছে 1 উইক। স্কেডিউল রিসিপ্ট নান, মানে আগে থেকে অর্ডার করা আছে পাবো এরকম নাই। বিগিনিং ইনভেন্টরি হচ্ছে 20, অন হ্যান্ডে এখন 20 ইউনিট ইনভেন্টরিতে আছে। তাহলে এর ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং যদি দেখি, এই যে দেখো অন হ্যান্ড ইনভেন্টরি এখন কারেন্টলি হচ্ছে 20, অন হ্যান্ড হচ্ছে 20। গ্রস রিকোয়ারমেন্ট আবার চেক করো, দেখো 2 উইকে 100, 4 উইকে 200, 120, 180, 60। এই যে দেখো বি এর হচ্ছে এই যে বি উইক 2 তে 100, উইক 4 এ 200, উইক 6 এ 120, 180, 60। তাহলে দেখো উপরের গ্রস রিকোয়ারমেন্টটা আমরা ওই যে আগের যেটা আমরা মাত্র রেডি করলাম সেখানের সাথে এটা মিলে যাচ্ছে। তাহলে বাকি ইনফরমেশন গুলো এই যে অন হ্যান্ড ছিল, স্কেডিউল রিসিপ্ট ছিল না, তার মানে এই পুরো রোটাই ফাঁকা। লিড টাইম হচ্ছে 1 উইক, পিরিয়ডিক অর্ডার কোয়ান্টিটি উইক হচ্ছে 3। এখন আমরা বাকি প্ল্যান গুলো যদি করি, তাহলে এখানে কোনো রিকোয়ারমেন্ট নাই, তাহলে রিকোয়ারমেন্ট 0। তাহলে 20 ইউনিট অন হ্যান্ড ছিল, রিকোয়ারমেন্ট 0, তাহলে আমরা 20 ইউনিট স্টকে থেকে যাব। পরের উইকের রিকোয়ারমেন্ট হচ্ছে 100, উইক 2 তে রিকোয়ারমেন্ট হচ্ছে 100, এখন স্টকে আছে 20। তাহলে 20 ইউনিট থেকে 100 তো ডেলিভারি করা পসিবল না। 20 ইউনিট স্টকে থাকলে 100 ডেলিভারি করা পসিবল না, তাহলে আমাকে অর্ডার করতে হবে। তাহলে এখন অর্ডার কি পরিমাণ করব? যেহেতু পিরিয়ড হচ্ছে 3 উইক, 3 উইকের রিকোয়ারমেন্টকে আমাকে একবারে অর্ডার করতে হবে। তাহলে 3 উইকের রিকোয়ারমেন্ট উইক 2, উইক 3, উইক 4, 3 উইকের রিকোয়ারমেন্ট হচ্ছে 100 প্লাস 200 মিলে হচ্ছে 300। তাহলে 300 যদি রিকোয়ারমেন্ট থাকে, আমার স্টকে আছে 20, তাহলে আমাকে আর 280 যদি আমি নেই, 280 যদি আমি রিসিভ করি, তাহলে আমার স্টকে 20 আর 280 300 হয়ে গেল। 300 থেকে আমি যদি 100 ডেলিভারি করি, তাহলে আমার স্টকে থাকবে এখন 200। উইক 3 তে রিকোয়ারমেন্ট নাই, তাহলে রিকোয়ারমেন্ট হচ্ছে 0, তাহলে 200 থেকে 0 রিকোয়ারমেন্ট গেলে স্টকে 200 থাকবে। উইক 4 এর রিকোয়ারমেন্ট 200, 200 থেকে 200 ডেলিভারি করলে স্টকে 0 থাকবে। এখন লিড টাইম যেহেতু 1 উইক, সাপ্লায়ারকে অর্ডার করলে বি যেহেতু 1 উইকের মধ্যে ডেলিভারি করে, তাহলে এই সময় যদি আমি রিসিপ্ট সেকেন্ড উইকে যদি 280 রিসিভ করার প্ল্যান করি, তাহলে তাকে আমার 1 উইক আগে অর্ডার করতে হবে। সাপ্লায়ারকে অর্ডার করতে হবে, যে অর্ডার রিলিজ মিনিমাম 1 উইক আগে করতে হবে, করলে আমি 1 উইক পরে রিসিভ করতে পারবো। উইক 5 এর রিকোয়ারমেন্ট নাই, তাহলে স্টকে 0 ছিল, 0ই থেকে গেল। উইক 6 এর রিকোয়ারমেন্ট হচ্ছে 120, এখন 0 ইউনিট স্টকে আছে, 120 ডেলিভারি করতে হবে। 0 উইক স্টক থেকে তো 120 ডেলিভারি করা পসিবল না, তাহলে আমাকে অর্ডার করতে হবে। তাহলে এখন নেক্সট 3 উইকের জন্য একবারে অর্ডার করব। তাহলে 1 উইক 120, 180, 60, 120 আর 180 মানে 300, 300 প্লাস 60 মানে 360। তাহলে 36 যেহেতু স্টকে নাই, তাহলে 360 আমাকে অর্ডার করতে হচ্ছে, মানে রিসিভ করব এখন, 1 উইক আগে আমাকে অর্ডার করতে হবে। 360 যদি আমি রিসিভ করি, স্টকে 0 ছিল, তাহলে এখন টোটাল 360। 360 থেকে 120 ডেলিভারি করব, 240 থাকবে। 240 থেকে 180 ডেলিভারি করব, 60 থাকবে। 60 থেকে 60 ডেলিভারি করব, 0 থাকবে। তাহলে এটা হচ্ছে বি এর জন্য আমার ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং বা ম্যাটেরিয়াল প্রোডাকশন স্কেডিউলিং। আমরা সি এর ইনফরমেশন গুলো দেখে আসি। সি এর ইনফরমেশন গুলা হচ্ছে লট ফর লট সিস্টেম। সি এর অর্ডারিং পলিসি লট ফর লট সিস্টেম। আচ্ছা, পিওকিউ সিস্টেম কখন ফলো করা হয়? পিওকিউ সিস্টেমটা তখনই ফলো করা হবে যখন হচ্ছে পিওকিউ সিস্টেমটা তখন ফলো করা হয় যখন সাপ্লায়ার স্ট্রং থাকে। সাপ্লায়ার যখন স্ট্রং থাকে তখন পিরিয়ডিক অর্ডার কোয়ান্টিটি সিস্টেমটাকে ফলো করা হয়। সাপ্লায়ার স্ট্রং বলতে যে এই সাপ্লায়ারের অনেক কাস্টমার আছে, এই কারণে সাপ্লায়ার যদি আমাকে অর্ডার না দেয়, আমার বিজনেসের ঝামেলা হবে। কিন্তু লট ফর লটটা আবার যখন কাস্টমার যখন স্ট্রং আর কি,
মানে ম্যানুফ্যাকচারার যখন স্ট্রং, যে ডেলিভারি নেবে মানে কাস্টমার যখন স্ট্রং, তখন লট ফর লট কোয়ান্টিটিটা ফলো করা হয়। কাস্টমার স্ট্রং মানে হচ্ছে যে কাস্টমার যে কোনো সাপ্লায়ারের কাছ থেকে নিতে পারে, কিন্তু ওই সাপ্লায়ারের কাছ থেকে যদি না নেয় তাহলে ওই সাপ্লায়ারের বিজনেস নষ্ট হবে। এই কারণে হচ্ছে লট ফর লট, মানে যে পরিমাণ যখন যা চাবে তখন তাই ডেলিভারি করে সাপ্লায়ার উইক থাকার কারণে। আর পিরিয়ডিক অর্ডার কোয়ান্টিটি মানে সাপ্লায়ারই স্ট্রং, এখানে 3 উইকের মধ্যে সে একবার অর্ডার নেবে, এর চাইতে বেশি সে অর্ডার নিতে পারবে না, তাহলে সাপ্লায়ার এটা বলে দিচ্ছে বলে এইভাবে অর্ডার করতে হচ্ছে। আর ফিক্সড অর্ডার কোয়ান্টিটি এটা তো আমরা ইওকিউ ইপিকিউ মডেল দেখছি ইনভেন্টরি ম্যানেজমেন্টের মধ্যে, যে একটা নির্দিষ্ট অর্ডার কোয়ান্টিটিতে অর্ডার করলে কস্টিংটা কম হয়। এখানে আবার এফএকিউটা দুই ভাবেই হইতে পারে, এটা সাপ্লায়ার এর সুবিধাও হইতে পারে আবার কাস্টমারের সুবিধাও হইতে পারে, যে অর্ডার করবে তার সুবিধা হইতে পারে, তার 500 করে অর্ডার করলে তার সহজ হয়, এটা হইতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়। আর কখনো কখনো সাপ্লায়ার স্ট্রং হলে সাপ্লায়ার কোয়ান্টিটি হইতে পারে। যাই হোক, সি এর ব্যাপারটা তাহলে লট ফর লট অর্ডারিং কোয়ান্টিটি, অর্ডারিং পলিসি, লিড টাইম হচ্ছে 2 উইকস, আর স্কেজুয়াল রিসিভ বলা আছে উইক 1 হচ্ছে 200, অন হ্যান্ডে কোনো নাই। সি এর রিকোয়ারমেন্ট আবার দেখে আসি, ওই যে বি এর ঠিক ডাবল, উইক 2 তে হচ্ছে 200, উইক 4 এ হচ্ছে 400, 6 তে 240, 7 এ 360, 8 এ হচ্ছে 120, তাহলে 2 4 6 7 8, এই যে 2 4 6 7 8, এইগুলোতে রিকোয়ারমেন্ট 100 ছিল তাহলে 200 হয়েছে, 200 ছিল 400 হয়েছে, 120 ছিল 240, 180 হয়েছে 360, 60 হয়েছে 120, ডাবল রিকোয়ারমেন্ট। আচ্ছা, স্কেজুয়াল রিসিট বলা আছে উইক 1 এ হচ্ছে 200, অন হ্যান্ডে নাই, এই ইনফরমেশন গুলো দেওয়া আছে, লিড টাইম 2 উইকস। তাহলে এখানে যেহেতু রিকোয়ারমেন্ট 0, স্টকে ছিল না, আমি 200 রিসিভ করছি সাপ্লায়ারের কাছ থেকে, তাহলে এখন স্টকে 200 থাকবে। 200 রিকোয়ারমেন্ট আছে, স্টকে 200 আছে, তাহলে অর্ডার করতে হবে না, তাহলে আমি ডেলিভারি করে দিব 0। রিকোয়ারমেন্ট 0, স্টকে 0 আছে, 0। 400 দরকার, তাহলে আমার স্টকে 0 আছে, তাহলে আমাকে অর্ডার করতে হবে, যেহেতু লট ফর লট যতটুকু দরকার ততটুকু অর্ডার করব, তাহলে আমি 400 এখানে রিসিভ করব, রিসিভ করে আমি ডেলিভারি করব, স্টকে থাকবে 0। এখানে 0 রিকোয়ারমেন্ট, স্টকে 0। 240 রিকোয়ারমেন্ট, 240 আমি সাপ্লায়ার কাছ থেকে নিয়ে ডেলিভারি করব, স্টকে 0। 360 রিকোয়ারমেন্ট, 360 নিয়ে ডেলিভারি করব, স্টকে 0। 120 রিকোয়ারমেন্ট, 120 নিয়ে ডেলিভারি করব, স্টকে 0। এখন লিড টাইম যেহেতু 2 উইকস, এখানে আমার 400 পাইতে হলে 1 2 2 উইকস আগে আমাকে অর্ডার করতে হবে। এখানে 240 পাইতে হলে তার 2 উইকস আগে অর্ডার করতে হবে। 360 এখানে পাইতে হলে তার 2 উইকস আগে অর্ডার করতে হবে। 8th উইকে 120 পাইতে হলে 6th উইক মানে 2 উইকস আগে 6th উইকে 120 অর্ডার করতে হবে। তাহলে এইভাবে করে আমরা সি এর টপ পেলাম আর কি। ডি এরটা যদি দেখি, ডি এর অর্ডারিং সিস্টেমটা হচ্ছে ফিক্সড অর্ডারিং কোয়ান্টিটি, 500 ইউনিট করে একবারে অর্ডার করতে হবে। লিড টাইম হচ্ছে 3 উইকস। এই দেখো, বিগিন ইনভেন্টরিতে বলা আছে 425, বিগিন ইনভেন্টরি হচ্ছে 425। এইটাই এখন বোঝা যাচ্ছে ওই যে ডি এর যে রিকোয়ারমেন্ট, এখানে যে 200 যে রিকোয়ারমেন্টটা, ওইটাকে ফিল আপ করার জন্য যখন 500 অর্ডার করছে, 500 অর্ডার করার পরে বা আগেও কিছু স্টকে ছিল, এই জন্য কিন্তু স্টকে 425 রয়ে গেছে। বোঝা যাচ্ছে নাকি বিষয়টা? মানে উইক -1 এ তো আমার 200 রিকোয়ারমেন্ট ছিল, তাহলে ওই 200 কে রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য হয়তো আমার স্টকে অ্যাভেলেবেল ছিল না, তাহলে 500 অর্ডার করতে হয়েছে। তাহলে স্টকে যা ছিল আর 500 এইটা মিলে স্টকে যা হয়েছে, সেখান থেকে 200 ডেলিভারি করার পরে দেখা গেছে যে 425 রয়ে গেছে অন হ্যান্ড। তাহলে রিকোয়ারমেন্টটা দেখো, উইক 4 এর 200, উইক 4 এর 240, উইক 5 এর 360, উইক 6 হচ্ছে 120, 425 স্টকে আছে, এখানে রিকোয়ারমেন্ট 0, তাহলে 425 থেকে যাবে। 400 রিকোয়ারমেন্ট, স্টকে 425 আছে, তাহলে অর্ডার করতে হবে না, 25 থাকলো। এখানে রিকোয়ারমেন্ট নাই, তাহলে স্টকে 25 থাকলো। এখানে রিকোয়ারমেন্ট আছে 240 কিন্তু স্টকে আছে 25, তাহলে অর্ডার করতে হবে। তাহলে 240 25 থেকে যেহেতু 240 ডেলিভারি করা যায় না, অর্ডার করতে হবে। আর অর্ডারিং পলিসি যেহেতু ফিক্সড কোয়ান্টিটি, তাহলে 500, তাহলে 500ই আমাকে অর্ডার করতে হবে। তাহলে 500 আর 25 মিলে হবে 525। 525 থেকে 240 যদি ডেলিভারি করি, 25 প্লাস 500, 525 মাইনাস 240 করলে 285 পাওয়া যাবে। স্টকে 285 আছে, 360 হচ্ছে রিকোয়ারমেন্ট, তাহলে 285 থেকে তো 360 ডেলিভারি করা যায় না, তাহলে আমাকে অর্ডার করতে হবে, যেহেতু ফিক্সড অর্ডারিং কোয়ান্টিটি, তাহলে 500 হচ্ছে অর্ডার করতে হবে। 285 আর 500, তাহলে 785। 785 থেকে 360 ডেলিভারি করলে 425 থাকবে।
120 রিকোয়ারমেন্ট আছে আর স্টকে আছে 425, তাহলে অর্ডার করতে হবে না। 425 থেকে 120 ডেলিভারি করলে 305 থাকবে। এখন লিড টাইম যেহেতু 3 উইকস, এখানে যদি 500 পেতে চাই 1 2 3 সপ্তাহ আগে আমাকে 500 অর্ডার করতে হয়েছে। এখানে 500 পেতে চাইলে তার 3 সপ্তাহ আগে আমাকে অর্ডার করতে হয়েছে। আরেকটা মডেল সেটা হচ্ছে পার্ট পিরিয়ড মডেল বলে। সেট আপ কস্ট আর হোল্ডিং কস্ট এই দুইটাকে যখন একসাথে কোনো একটা মডেলের ভিতর নিয়ে আসে তখন এটাকে পার্ট পিরিয়ড মডেল বলে আর কি। কিভাবে নিয়ে আসে এটা? The part period refers to holding a part or parts over a number of periods. কতদিন পর্যন্ত হোল্ড করে রাখতে হবে সেটাকে আমরা বলতেছি পার্ট পিরিয়ড মডেল। আর এই মডেলটাকে ইকোনমিক পার্ট পিরিয়ড মডেল বলতে তার ফর্মুলা হচ্ছে সেট আপ কস্ট ডিভাইডেড বাই ইউনিট হোল্ডিং কস্ট পার পিরিয়ড। তাহলে কি পরিমাণ অর্ডার করতে হবে ইকোনমিক পার্ট পিরিয়ড মডেলে? ডিফারেন্ট অর্ডার সাইজ হতে পারে। একটা নির্দিষ্ট টাইমের জন্য এইরকম অর্ডারিং কোয়ান্টিটিটাকে সিলেক্ট করা হয় বা একটা লট সাইজটাকে সিলেক্ট করা হয়। এখানে দেখো এই যে এক্সাম্পল 3 তে বলা আছে ইউজ দ্য পার্ট পিরিয়ড মডেল মেথড টু ডিটারমাইন অর্ডার সাইজ ফর এ ডিমান্ড স্কেডিউল। স্কেডিউল বলা আছে উইক 1 এ দরকার হবে 60, উইক 2 তে দরকার হবে 40, উইক 3 তে দরকার হবে 20, উইক 4 এ দরকার হবে 2, উইক 5 এ দরকার হবে 30, উইক 6 এ দরকার নাই, রিকোয়ারমেন্ট নাই, ডিমান্ড নাই, উইক 7 এ হচ্ছে 70, উইক 8 এ হচ্ছে 50। এগুলো হচ্ছে ডিমান্ড বা রিকোয়ারমেন্ট। এখন কিউমুলেটিভ ডিমান্ড বের করছে, তাহলে 60, তাহলে রিকোয়ারমেন্ট হচ্ছে 60, 60 এর সাথে 40 অ্যাড করে হচ্ছে 100, 100 এর সাথে 20 অ্যাড করে 120, 120 এর সাথে 2 অ্যাড করে 122, 122 এর সাথে 30 অ্যাড করে 152, এখানে 0, তাহলে 0 আর 152 152, 152 এর সাথে 70 যোগ করে 222, 50 অ্যাড করে 272। সেটআপ কস্ট বলা আছে প্রত্যেক অর্ডারের জন্য সেটআপ কস্ট হচ্ছে $80 আর একটা ইউনিটের হোল্ডিং কস্ট হচ্ছে $0.95 মানে হচ্ছে 95 সেন্টস। এখন এই যে ইকোনমিক পার্ট পিরিয়ড মডেলের যে অর্ডার কোয়ান্টিটিটা, এই যে আমরা কি বললাম সেটআপ কস্ট ইউনিট হোল্ডিং কস্ট পার পিরিয়ড, তাহলে কি হচ্ছে সেটআপ কস্ট হচ্ছে তাহলে 80 আর 0.95 এটা হচ্ছে হোল্ডিং কস্ট পার ইউনিট, তাহলে এটা করলে পাওয়া যাচ্ছে 84.21। এটাকে রাউন্ড আপ করে আমরা 84 পার্ট বলতে পারি, যে 84 পার্ট করে আমরা অর্ডার করব। এখন আমরা কস্টিংটা যদি দেখি আর কি, দেখো পিরিয়ড অন এর জন্য প্রথম যে রিকোয়ারমেন্টটা, এই যে কিউমুলেটিভ যে রিকোয়ারমেন্টটা, তাহলে 60, এরপর হচ্ছে 100, 120, 122। আচ্ছা, রিকোয়ারমেন্টটা আর ইনভেন্টরিটা যদি দেখো, প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে লট সাইজ, প্রথমটা হচ্ছে 60, তাহলে এক্সট্রা ইনভেন্টরি নাই, ক্যারিং পিরিয়ড নাই, প্রথম লট সাইজ 60 আমরা ডেলিভারি করে দিচ্ছি মানে প্রথম পিরিয়ডের জন্য, তাহলে কিউমুলেটিভ পিরিয়ড হচ্ছে 0। লট সাইজ যখন 100 হবে, লট সাইজ যখন 100 হবে তখন আমি 60 ডেলিভারি করতেছি আর 40 ইউনিট। খেয়াল করতে পারতেছি না যে আমি কি করতেছি, এই যে প্রথমে 60 ইউনিট আমি অর্ডার করছি, 60 ইউনিট অর্ডার করে 60 ইউনিট ডেলিভারি করতেছি, তাহলে তো কোনো ইউনিট আমি ইনভেন্টরিতে রাখতেছি না, তাহলে এই জন্য বাকিগুলো 0 0। প্রথম উইকে যদি আমি এই যে 2 উইকের যে রিকোয়ারমেন্ট মানে পিওকিউ এর মতো 2 উইকের যে রিকোয়ারমেন্ট 40 আর 60 মিলে 100, আমার লট সাইজ যদি 100, অর্ডারিং কোয়ান্টিটি যদি 100 হয়, তাহলে 60 ইউনিট প্রথম উইকে ডেলিভারি করে দিব, বাকি 40 ইউনিট আমাকে স্টকে রাখতে হবে। তাহলে 40 ইউনিট কত সপ্তাহ রাখবো? 1 সপ্তাহ রাখলেই হবে। তাহলে 40 ইউনিট যদি 1 সপ্তাহ রাখি, তাহলে আমার 1 উইক পিরিয়ড ইনটু হচ্ছে 40, তাহলে পার্ট পিরিয়ড হচ্ছে 40।
তাহলে কিউমুলেটিভ পার্ট পিরিয়ড হচ্ছে 40। আচ্ছা, এরপরে দেখো যদি 120 আমি একবার অর্ডার করি, এই যে 120 পর্যন্ত যদি আমি অর্ডার করি, তাহলে দেখো 20 ইউনিটস, এই যে এখানে তো 40 ইউনিট রাখতে হবে 1 সপ্তাহ, আর 20 ইউনিটস রাখতে হবে কিন্তু 2 উইকস। 60 তো প্রথম উইকে ডেলিভারি করব, তার পরের উইকে 40 ডেলিভারি করব, আর এই 20টার কিন্তু এই উইকে আছে, এই উইকে আছে, এই উইকে তো ডেলিভারি করে দিচ্ছি, তাহলে 20 ইউনিটস কে রাখতে হচ্ছে 2 উইকস। তাহলে 20 ইনটু 2 মানে হচ্ছে 40। তাহলে এখানে কিউমুলেটিভ হচ্ছে 80। 120 করে যদি হয়, 120 করে যদি হয়, তাহলে কি করতে হবে, এই যে 40 কে রাখতে হবে 1 উইক, 20 ইউনিট কে রাখতে হবে 2 ইউনিটস 2 উইকস, আর 2 ইউনিট কে রাখতে হবে 3 উইকস, তাহলে এটা হচ্ছে 6। তাহলে কিউমুলেটিভ হয়ে যাচ্ছে 86। যেহেতু আমরা 84 পিরিয়ড হচ্ছে ইকোনমিক পার্ট পিরিয়ড কোয়ান্টিটি, 86 যেহেতু এটাকে ক্রস করে ফেলছে, তখনই আমার আবার পরবর্তী পিরিয়ডের জন্য আবার পার্ট পিরিয়ডটাকে ক্যালকুলেট করতে হবে। যদি এখন এখানে এসে শেষ হচ্ছে, তাহলে 30 ইউনিটের জন্য যদি আমি অর্ডার করি, তাহলে কোনো ইউনিট এক্সট্রা ইউনিট হোল্ড করে রাখতে হবে না, রাখতে হবে না, রাখতে হবে না। যদি এখন 100 অর্ডার করি, এই যে উইক 6 এ, তো উইকস, আচ্ছা এখান থেকে যদি আমরা পার্ট পিরিয়ড হিসাব করি, এই যে এইটা তাহলে 30, এটা হচ্ছে 30, এইটা হবে 100, এটা হবে 150, মানে দুইটা পার্ট হইলো আর কি এখানে। এখন দেখো উইক 5 হচ্ছে 30, তাহলে এটা 0। এখন যদি 100 ইউনিট অর্ডার করি, এই যে 70 আর 30 মিল হচ্ছে 100, 100 যদি অর্ডার করি, তাহলে 30 ইউনিট তো প্রথম উইকে চলে যাবে, আর বাকি 70 ইউনিট কয় সপ্তাহ থাকবে, উইক 6 এ থাকবে, মানে উইক 5 এ থাকবে, উইক 6 এ থাকবে, 7th উইকে তো ডেলিভারি করব, তাহলে 70 ইউনিটস থাকবে 2 উইকস পর্যন্ত, তাহলে 140। তাহলে 0 আর 140 মিলে মিলে হলো 140। তাহলে যেহেতু আবার এখানে 86 কে ক্রস করে যাচ্ছে, আমাকে আবার পরবর্তী পার্টে যাইতে হবে। তাহলে পরবর্তী পার্ট এখানে 50, তাহলে অর্ডারিং কোয়ান্টিটিতে এখানেই শেষ, এরপরে অন্য উইকের প্ল্যান যেহেতু নাই, তাহলে 50 ইউনিট যদি আমরা অর্ডার করি, তাহলে এক্সট্রা ক্যারি করতে হচ্ছে না, ক্যারি করতে হচ্ছে না, ক্যারি করতে হচ্ছে না। তাহলে আমরা এখন কিভাবে অর্ডার করব? প্রথম উইকে এই যে আমরা 86 অর্ডার করব, উইক 5 এ যে আমরা 140 অর্ডার করব, উইক 8 এ যে আমরা 50 অর্ডার করব। অর্ডার করব বলতে তখন রিসিভ করব, যদি অর্ডার করার লিড টাইম থাকে তার তত উইক আগে অনুযায়ী আমাকে অর্ডার করতে হবে। হ্যাঁ রিশাদ বল। স্যার এখানে যে ফার্স্টেই হচ্ছে ইকোনমিক পার্ট পিরিয়ড যে জিনিসটা কাউন্ট করলাম স্যার, এই জিনিসটা একটু যদি ক্লিয়ার করতেন স্যার, কারণ এখানে যে সেট আপ কস্টের সাথে হচ্ছে হোল্ডিং কস্টের রিলেশনটা যে আনলো, এই জিনিসটা একটু ক্লিয়ার করতেন স্যার। ইকোনমিক পার্ট পিরিয়ড মডেলে এই দুইটা জিনিস তো রিলেটেড, তোমরা ওই যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মডেলে এভাবে দেখছিলে আর কি, যে হোল্ডিং কস্ট এভাবে ইনক্রিজ করে আর অর্ডারিং কস্ট এভাবে ডিক্রিজ করে। এই কারণে হোল্ডিং কস্ট যত বেশি হবে তত কিন্তু সেটআপ কস্ট কমে যাবে, আবার সেটআপ কস্ট যদি বেশি হয় তাহলে হোল্ডিং কস্ট কমে যাবে। এই কারণে ওই যে ইকোনমিক পার্ট পিরিয়ড কোয়ান্টিটির ফর্মুলাটা হচ্ছে এরকম আর কি, সেটআপ কস্ট আর হোল্ডিং কস্টের রিলেশন, মানে এরকম ডিভাইডেড রিলেশনটা এভাবে করে একটা কোয়ান্টিটি বের করা হয় যে কত কোয়ান্টিটিতে রাখলে, মানে কোন রেশিওতে রাখলে বা কোন রেশিওতে অর্ডার করলে দেখা যাবে যে টোটাল হোল্ডিং কস্ট আর অর্ডারিং কস্টে একটা মিনিমাম হবে। এই মডেলটা এভাবেই ডিরাইভ করা হয়। তাহলে এখানে এই চ্যাপ্টারটা শেষ আর কি।